হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেকানিক্স এর আরেকটা সেকশন নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে আমরা যেটা পড়বো একটা গুরুত্বপূর্ণ, সেটা সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা প্রথমে হচ্ছে ডেফিনিশন দিয়েছি যে সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারটা কি, আমি একটু লিখে রাখছি। আমি বলছি যে যা সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ বডি, অর্থাৎ একটা সাপোজ একটা যে কোনো একটা আমাদের বডি বলতে যে কোনো একটা বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো তার সেন্টার অফ গ্র্যাভিটি কি, এটা আর কিছুই না, বলছে এটা এক ধরনের পয়েন্ট, ইজ দ্য পয়েন্ট। তো সেখানে কি হয়, বলছে যার মধ্যে দিয়ে থ্রু হুইচ দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য বডি ক্যান বি কনসিডার টু অ্যাক্ট, অর্থাৎ যার মধ্যে দিয়ে আসলে পুরো একটা ওজন ব্যাপারটা কাজ করবে, ঠিক আছে। এবং ফলে কি হবে, হয় আর ইট ক্যান স্টে ব্যালেন্সড, এবং সেটা ব্যালেন্স থাকে। এই যে আরো সহজভাবে যদি বলি, আমরা ছোটকালে পড়েছি আসলে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যার মধ্য দিয়ে কোনো বস্তুর ওজন ক্রিয়া করে, ঠিক আছে। এবং বস্তুটি যে কোনো অবস্থায় ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে, এই কথা কিন্তু মনে রাখতে হবে। উদাহরণ কি, একটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ আমার হাতে, আমরা একটু বলতে চাই যে আমরা কিন্তু ধরেন আমাদের হাতে এরকম একটা স্কেল আছে, কাঠের স্কেল ধরেন, এরকম একটা স্কেল আছে, ওকে। এখন এই স্কেলটার, ওই যে আমরা একটা আঙুলের কথা কল্পনা করেন, একটা আঙুল এই স্কেলের কোথায় রাখলে স্কেলটা পড়ে যাবে না। ধরেন এই বরাবর আমি একটা আঙুল দিয়ে দিলাম, এখন দেখবেন স্কেলটা পড়ে যাবে না, সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই যে ব্যাপারটা থাকবে, এই যে ব্যাপারটা থাকবে এখানে, মনে করে নেন এইটা হবে আমাদের হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যার মধ্যে দিয়ে বস্তুর সমস্ত ওজন কি করবে, ক্রিয়া করবে। দেখি তো বুঝতে পারছি কিনা। দ্যাট ইজ হেলবে না, হেলে থাকবে না, যে কোনো এক সাইড হেলে থাকবে না, দুই সাইড সমান থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমরা কিন্তু বুঝতে পারি, দেখেন আমি যদি একটু আমাদের বাস্তব জীবনে কি বলা লাগে সেটা বুঝেন। আমি যদি কোনো মতে এখানে একটু ভার বাড়াই দিই, এই কোণাতে ভার বাড়াই দিই, তখন আমাকে কি করতে হবে বলেন তো, আবার বলছি, এই কোণাতে আমি আরেকটা ভার বাড়াই দিলাম, এই যে ভার বাড়াই দিচ্ছি, তখন আমি আমি যদি আমার আঙ্গুলটা আগে কোথায় ছিল যেন, আগে ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন, আগে যেখানে ছিল তার থেকে যদি আমি এবার একটু এখানে সরাই নিয়ে আসি না, তাহলে আবার ব্যালেন্স থাকবে। দেখেন তো, একটু ফিল করে দেখেন তো, ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে এই যেখানে যেখানে ওজন যদি একটু বেশি হয়ে যায় কোনো একটা সাইডে, তাহলে আমার ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কিন্তু আসলে ওজনের সাইডের দিকে থাকে। দেখি তো এটা বুঝছি কিনা, মানে এগুলো সব হচ্ছে বেসিক, যে আমাদের ওজনের সাইডের দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটা আমরা বিভিন্ন বিভিন্ন কেস পড়তে চাই, তাহলে এই কথা একটু মনে রাখতে হবে, যদি কোথাও বেশি ভার দিয়ে ফেলি, এখানে বেশি ভার দিয়ে ফেলি, তাহলে আমার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এর কাছাকাছি চলে আসবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা বিভিন্ন কেস নিয়ে স্টাডি করব। সাপোজ কেস হচ্ছে 1, আমরা আসলে শূন্য ডাইমেনশন নিয়ে কথা বলবো প্রথমে। শূন্য বলতে আসলে এরকম যে আমরা তো আসলে একটা বিন্দু আঁকতে পারি না, তারপর আমরা বিন্দু আঁকার চেষ্টা করছি। মনে করি একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু দিয়ে দিলাম, বিন্দু আসলে আঁকতে পারি না, যার আসলে তারপর আমরা আঁকার চেষ্টা করলাম। এটা এই বিন্দুর ভর আছে মনে করেন হচ্ছে m, ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বিন্দুর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়। আমরা কিন্তু কেস অনুসারে যাব, তাহলে প্রশ্নটা কি, সেন্টার অফ গ্র্যাভিটি এটা কোথায়, এরকম প্রশ্ন। ওকে, তো আমরা এটা জানতে চাই সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়। যদি আমরা একদম স্বাভাবিকভাবে এইটার মতো ফিল করতে থাকি বা বুঝতে থাকি যে এটার সেন্টার অফ গ্র্যাভিটি এ নিজেই হবে, দেখি তো বুঝছি কিনা, কারণ এটার মধ্যে দিয়েই তো টোটাল ভর আছে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এ নিজেই হবে, দেখি তো বুঝছি কিনা। ওকে, এরপর আমরা চলে যেতে চাই কেস 2। ওকে, এবার একটা ফিল করতে চাই, সেটা হচ্ছে এবার ডাইমেনশন 0 থেকে আমরা 1 এ চলে যেতে চাই, ডাইমেনশন 0 থেকে 1 এ যেতে চাই। অর্থাৎ আমি দুইটা বিন্দু দিলাম, সাপোজ একটা বিন্দু হচ্ছে এই যে, এটার নাম দিলাম এ, আর একটা বিন্দু আমি নিলাম বি। অবশ্যই এই এ বিন্দুটার ভর আমি দিয়ে দিচ্ছি m1, আর এখানে এটার ভর দিয়ে দিচ্ছি m2। ওকে, তাহলে এর ভর কিন্তু কত, আমি যদি
মানে আলাদা আলাদা কল্পনা করি, এর ভরকেন্দ্র কত, এর ভরকেন্দ্র এম, মানে এর ভরকেন্দ্র সে নিজে, সে যেখানে আছে, তাই না? বি এর ভরকেন্দ্র সে নিজে। এখন যদি আমি আপনাকে ইমাজিন করতে বলি এই দুটি পয়েন্ট একটি অতি চিকন তার দিয়ে কানেক্ট করি, অতি চিকন বলতে মানে আমরা ধরে নেব যে আসলে তার কোনো ধরনের প্রস্থ নাই, একদম চিকন, এই যে একটা চিকন তার ধরে নিচ্ছে, হ্যাঁ আপনি আসলে কল্পনা মনে করেন, আসলে তো এটা অনেক চিকন হলো না, তারপর মনে করেন যত চিকন আপনি পাবেন তার চেয়েও বেশি চিকন। তাহলে আমি আপনাকে যদি এখন ইমাজিন করতে বলি যে এই যে দুটো পয়েন্ট একটা অতি চিকন তার দিয়ে আমি কানেক্ট করলাম, যার আমরা এই যে প্রস্থটা, এখানে এই যে তারটা, তারের প্রস্থটাকে কিন্তু আমরা নেগলেক্ট করছি, এটা মনে রাখতে হবে, এই প্রস্থ হচ্ছে নেগলেক্ট করছি। তাহলে একটা জিনিস লিখি, প্রস্থটা আমরা নেগলেক্ট করেছি। তাহলে এবং সাথে সাথে আরেকটা কথা বলি, এই যে তারটা, এই তারটা আমি আবার এখানে একটু লিখি। এক নাম্বার কথা হচ্ছে এই তারের আমরা দুইটা জিনিস ধরে নিয়েছি। এক, এর প্রস্থ হচ্ছে আমরা নেগলেক্ট করেছি। দুই নাম্বার, আমরা এর ভরকে শূন্য ধরেছি, যদিও আছে বাস্তব জীবনে আছে, বাট এটা আমরা শূন্য ধরেছি। আসলে আমরা যে এইগুলো পড়ে থাকি ভরকেন্দ্র, এগুলো আসলে ধরেন পৃথিবী, সূর্য এইসবের মধ্যে কানেক্ট করার জন্য, তো এইগুলোর মধ্যে তো আসলে কানেক্ট করার কিছু নাই, ঠিক আছে? তাহলে এই যে কানেক্ট করার কিছু নাই, এই কারণে আসলে এটাকে আমরা এমন ভাবে ধরছি যাতে আসলে আপনার ওই প্রস্থটা নেগলেক্ট করা হয়, মানে একদম অতি ক্ষুদ্র, এবং ভরটাকে আমরা ভরবিহীন বা শূন্য অনুমান করে নিচ্ছি। আসলে এটা একটা আজব দুনিয়া, মনে করে যে যে দুনিয়াতে আসলে এরকম কোনো বস্তু আছেই যার আসলে ভর শূন্য, তাকে দিয়ে আমরা কাজ করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে ভর ছাড়া এই তারের কাজ কি, এরকম বলতে পারে। তারটার কাজ আসলে আমরা এখানে আসলে তারটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না, তারটার কাজ হচ্ছে এই যে এ এবং বি, এই যে দুটো বিন্দু আছে তাদেরকে কানেক্ট করা, কানেক্ট করা ছাড়া আর কোনো রোল প্লে করবে না। সহজ কথা, কি বলছি, এই যে তারটা নিলাম, এই তারটার কাজই হচ্ছে এই দুইটা বিন্দুকে কানেক্ট করা, কানেক্ট করা ছাড়া আর কোনো কাজ করবে না। এখন এই যে দুইটা বস্তু মিলে যে একটা সিঙ্গেল বস্তু তৈরি হলো, এর ভরকেন্দ্র কোথায়, এরকম প্রশ্ন আসতে পারে না, এরকম প্রশ্ন আসতে পারে না। ওকে, আমি যদি এখন ফিল করতে বলি যে আমরা ল অফ ট্রাইকোটমি থেকে জানি, ল অফ ট্রাইকোটমি, সেটা হচ্ছে যে এই হয় m1 আর m2 ভর সমান হতে পারে, ঠিক আছে? যদি ভর m1 আর m2 সমান হয় তখন ভর কেন্দ্র মাঝামাঝি হবে, এটা আমরা ফিল করতে পারতেছি, কারণ এই মাঝামাঝিতে যদি আমি তাকে ধরি তাহলে কিন্তু কোনো দিকে হেলে পড়বে না। দেখি তো বুঝতে পারছি কিনা। মেইন কথা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে ওই পয়েন্ট, যেই পয়েন্ট আমি যদি আমাদের মতো করে বলি, বাংলা ভাষায় বলি, যেই পয়েন্টে আমি যদি এই যে এটাকে আমি ধরি, এটাকে আমি ধরি, মনে করেন এখানে ধরলাম, ধরলে কোন একটা পয়েন্ট হয় এর দিক অথবা বি এর দিক হেলে পড়বে না, বরং একদম সাম্য অবস্থায় থাকবে। দেখি তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, তাহলে এটা কিন্তু বেসিক জ্ঞান বলে, যদি m1 আর m2 সমান হয় তাহলে ভরকেন্দ্র হবে মাঝখানে। কোথায় হবে? দ্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? বলছে মিডল পয়েন্টে হবে। এটা কি বুঝতে পেরেছি? ওকে, আরেকটা বলছে ল অফ ট্রাইকোটমিতে এটাও বলে যে শুধুমাত্র দুটা সমান হবে এরকম না, বরং m1 বড় হইতে পারে m2 থেকে। যদি m1 বড় হয়, যদি m1 বড় হয় তখন যে ঘটনাটা ঘটবে দেখেন, যে বড়, আমরা কি বলছিলাম, এই যে এখানে ফিল করতে বলছিলাম, এই যে এই স্কেল দিয়ে যে আপনাকে প্রথমে বোঝানো হয়েছিল, যে বড় ভর কেন্দ্র তার দিকে চলে যাবে, তখন আর মিডল থাকবে না, তখন মনে করেন m1 যেহেতু বড় তাহলে ভর কেন্দ্র চলে আসবে এখানে, এটা কেস 2 অনুসারে। দেখি তো বুঝছে কিনা। তাহলে এটা হচ্ছে কেস 2 অনুসারে ভর কেন্দ্র কোথায় আসবে? এখানে আসবে। তাহলে আমরা এখানে লিখে দিই সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এই যে স্টার এই জায়গায় থাকবে। আচ্ছা, এরকমও তো হতে পারে যে আসলে m1 বড় না বরং m2 বড়, m1 থেকে ল অফ ট্রাইকোটমি আমরা কিন্তু এগুলো পড়ে আসছি। তখন এবার দেখেন m2 টা বড়, তখন ভরকেন্দ্রটা মাঝখানে থাকবে না, বলছে এই যে এই কেসে শুধুমাত্র মাঝখানে থাকবে। যখন m1 আর m2 সমান হয় বলছে তখন আবার এটার কাছে চলে আসবে। দেখি তো বুঝতে পারছে কিনা। তাহলে ভরকেন্দ্রটা মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে লাল স্টার পয়েন্টটা, আমরা এটা অনুমানে ধরে নিয়েছি, মানে মিডলে থাকবে না বরং m2 এর কাছাকাছি থাকবে। ও গ্র্যাভিটি হবে হচ্ছে আপনার m2 এর কাছে।
এরকম একটা পয়েন্ট। দেখি বুঝছি কিনা। ওকে, ঠিক আছে। এবার একটু ফিল করেন, এই যে একটা ব্যাপার বললাম যে আসলে এই যে M2 এর কাছে M1 এর কাছে যাবে, এই দিক থেকে যে একটা ফিল পাচ্ছি আমরা কোনো, এই যে এটা বললাম যে এই যে এই ক্ষেত্রে এই কেজের ক্ষেত্রে দেখেন যখন M1 বড় M2 থেকে, তখন আমি কি বলছি যে সেন্টার অফ গ্র্যাভিটি আপনার এর দিকে হবে বা এর কাছে হবে, বা অন্যভাবে বলতে পারি, আর আরেকভাবে বলতে পারি কিনা যে M1 এর মান যত ভারী হবে ভর কিন্তু তত এর দিকে যাবে। দেখি তো এটা বুঝতে পারছি কিনা। সেন্টার অফ গ্র্যাভিটি এর দিকে যাবে যখন M1 এর মান অনেক বেশি হবে, তাই না? মান অনেক বেশি হবে। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। তার মানে এখান থেকে কি আমরা কোনো কিছুর ঘ্রাণ পাই? মানে প্রপোর্শনাল পড়ছিলাম না, সমানুপাতিক, ঠিক আছে? তার মানে যদি কখনো একটু ফিল করেন যে M1 টা বাড়তে 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 ধরেন M1 টা ইনফিনিটির দিকে গেল, তাহলে ভরকেন্দ্রটা কিন্তু এ বিন্দুতে হবে যাইয়া। দেখেন তো বুঝতে পারছেন কিনা। M1 এর মান যত বাড়তে থাকবে তখন ভরকেন্দ্র এখানে এসে পড়বে। আপনি যদি ঠিক রাখতে চান তাকে এখানে এসে ধরতে হবে আপনাকে, ঠিক আছে? সিমিলারলি এটার ক্ষেত্রে একটু কল্পনা করুন, এই কেসের ক্ষেত্রে যদি M2 যদি বেড়ে যায়, বা যত বাড়বে M2 যদি বেড়ে যায়, ভরকেন্দ্র আপনার বি এর দিকে যাবে। এতটুকু বুঝতে পেরেছি? ওকে, ভরকেন্দ্র বি এর দিকে যাবে, এবং যদি M2 বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যায়, তাহলে আপনাকে একদম এখানে আইসা ধরতে হবে। এখানে আইসা, অর্থাৎ আপনার সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে যাবে একদম বি নামক পয়েন্টটা। দেখি তো বুঝছে কিনা। ওকে, এবার আমরা একটু ছোটকালের পড়াতে যেতে চাই, ছোটবেলার সবকিছুতে একটু যেতে চাই, ছোটবেলার একটা ব্যাপারের সাথে একটু কানেক্ট করতে চাই। কি কানেক্ট করতে চাই? ছোটবেলায় কি এরকম কোনো কিছু আমরা পড়েছি কিনা দেখি তো। এরকম একটা ব্যাপার পড়েছিলাম। ওকে, এখানে যে ব্যাপারটা পড়েছিলাম সেটা হচ্ছে এরকম একটা, আমরা বলছিলাম যে আসলে আমরা দুইটা ভাই ছিলাম এখানে। সাপোজ হচ্ছে এটার নাম হচ্ছে এ, আমার ভাইয়ের স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এবং এটা হচ্ছে আমার ভাই, আমি ছিলাম x2 y2। আমাদের মধ্যে কেউ একজন বলে দিল যে তোমার ভাই ভালো না, বা আমাকে বললো বা কুপরামর্শ দিল, এটাকে বলা হয় অন্তর্বিভক্তি। মধ্যে আসলো, তার মানে বুঝতে পারছেন তো এটাকে? বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এরপর আমরা পড়েছিলাম যে এখান থেকে এটা হচ্ছে আমাদের M1, এই যে ডিসটেন্স 2, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের M2। দেখি তো মনে আছে কিনা। এবং অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা বের করতাম, তখন যে এই যে আমার এক্সটা ছিল সেটা হচ্ছে এরকম যে M1 x2 সবার মনে থাকার কথা, M2 x1, ওকে, তারপর হচ্ছে M1 M2, আর y এর যে স্থানাঙ্কটা ছিল সবার মনে থাকার কথা সেটা হচ্ছে M1 y2 M2 y1, আর নিচে M1 প্লাস M2। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে কিনা। এবার একটা কথা শুনেন, এখানের সাথে আমাদের এই যে কেস 2, এটার পার্থক্যটা কোথায় আমি শুনতে চাই। আমি মনে করে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই এ বিন্দুর সাথে এটাকে মিল করলাম, এই বি বিন্দুর সাথে এটাকে মিল করলাম, আর এই যে সেন্টার অফ গ্র্যাভিটির সাথে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে এটা কিন্তু জানেন। একবার বলছি যদি M1 বেড়ে যায় তখন এই কালা পয়েন্ট হবে, যদি M1 না বেড়ে M2 বেড়ে যায় তখন লাল পয়েন্ট হবে, আর যদি দুটো সমান হয় তখন বলছি মধ্য পয়েন্ট হবে। এখন আমি যদি মনে ধরে নিলাম এই পিটাই হচ্ছে আমার হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, তখন আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, এই যে কেস 2 এর সাথে ছোটবেলার পড়ার সাথে একটা অমিল আছে। দেখি তো বুঝছি কিনা। ছোটবেলার পড়ার সাথে কেস 2 এর একটা অমিল আছে, বেলার পড়া এটা, ওকে, এর সাথে একটা কেস 2 এর অমিল আছে। কি বলছি? আমরা বলছি যে M1 যদি এখানে বেড়ে যায়, শুনেন, M1 যদি বেড়ে যায় সেন্টার অফ গ্র্যাভিটি কার দিকে যায়? এর দিকে যায়। দেখি তো বুঝতে পারছি কিনা। M1 বেড়ে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি এর দিকে যাচ্ছে,
বাট এখানে কি এমন যদি বেড়ে যায়, এখানের ক্ষেত্রে দেখেন এমন যদি বেড়ে যায়, তখন হচ্ছে আমার এ থেকে পি এর ডিস্টেন্স আরো কোথায় যাবে, উল্টা বি এর দিকে যায়। দেখি তো বুঝি কিনা, উল্টা হচ্ছে না, বি এর দিকে যাচ্ছে। অর্থাৎ আপনি দেখেন আমি যদি বলি এপি সমান হচ্ছে 2 আর বিপি সমান হচ্ছে 3, এখন এটা না করে আমি যদি এপি এই যে m1টা এখানে বেড়ে মানে বাড়াইয়া দেই, তখন আসলে এখানে হয়ে যাবে ধরেন 4, তখন কি হবে এই পয়েন্টটা এখানে আরো দূরে সরে আসবে না? তার মানে এখানে ঘটনা কি, এখানের ক্ষেত্রে হচ্ছে আমার ছোট কালার পড়ার ক্ষেত্রে m1 বাড়লে এ থেকে দূরে সরে, আর এখানে কি বলছি m1 বাড়লে এর কাছে আসে, আমরা আজকে যেটা পড়তেছি। তার মানে এখানে একটা উল্টা ঘটনা ঘটে, মানে আমার ছোট কালারের পড়ার সাথে। তাহলে আমি কি করব, এই সূত্রেই শুধুমাত্র একটা উল্টা ঘটনা লাগাই দিব, তাহলেই হয়ে যাবে। কি হবে তাহলে, যে উল্টা ঘটনাটা কি হবে, তাহলে আমি এই যে কেস 2 এর ক্ষেত্রে আমার সিজি হবে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি হবে। আমরা যদি ইন জেনারেল এরকম ধরে নিই, সাপোজ আমরা যেহেতু ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে বলতেছি, এটা যেহেতু একটা ওয়ান ডাইমেনশন, এই চিত্রটাকে আমি আবার এখানে তুলে নিয়ে আসি কপি করে। এটা যেহেতু আমরা বলছি এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, ওকে নিয়ে আসলাম। এই যে আমরা যে বললাম যে লাল কালো এইটা এই যে বাড়বে কমবে, এটা না করে আমি একটা কাজ করে দিই, এইগুলা বাদ দিয়ে ফেলি, যে কোথায় হবে আমি জানি না, আমি মাঝামাঝিতে একটা জিনিস নিলাম, যে আমি মনে করে নিলাম সেটা হচ্ছে এইখানে কোথাও একটা সিজি হবে। এই সিজির নাম যদি আপনি পি দেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু আপনার ওয়ান ডাইমেনশন, এই কারণে এখানে শুধুমাত্র এক্স বার থাকবে। ওকে ওকে, আমি এটার নাম দিচ্ছি এক্স বার, এক্স না দিয়ে এই যে বিভক্তকারীর মতো। এখন কিন্তু আমার এই পিটা হচ্ছে সিজি, ঠিক আছে। এখন আমি এই সূত্রটা ইউজ করব, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য বা পরিবর্তন করব। কোন জায়গায়, এখানে মনে আছে যে m1 বাড়লে দূরে সরে যাইতো, এ থেকে দূরে সরে যাইতো, তাহলে আমি একটা কাজ করে দেবো, সোয়াপ করব, মানে উল্টা ঘটনা যেহেতু হচ্ছে সেটা এই সূত্রে ছোটকালের সূত্রে m1 এর জায়গায় m2 করব, আর m1 যেখানে, আবার বলছি m1 এর জায়গায় m2 আর m2 এর জায়গায় m1 করব, তাহলেই হয়ে যাবে। কারণ উল্টা ঘটনা ঘটতেছে দেখেন। আবার এই যে বারবার বলছি দেখেন, যদি এখানে m1 বাড়ে তাহলে কি কোথার দিকে যাচ্ছে, বি এর কাছে যাচ্ছে, আর m2 বাড়লে এর কাছে যাচ্ছে। তাহলে আমি কি করব, উল্টা করে দেব, তাহলেই তো আমার ছোটকালের পড়ার সাথে আমার এই যে যেই কেসটা আমরা পড়তে চাচ্ছি, এখানে আমরা চাচ্ছি হচ্ছে m1 বাড়লে এর দিকে আসবে, আর এখানে হচ্ছে m1 বাড়লে সেটা বি এর দিকে যাচ্ছে, তাহলে আমরা এখন ঘুরাই দেবো, তাহলেই তো হয়ে যায়। তাহলে আমি যেখানে m1 আছে সেখানে m2 করে দেবো, তাহলে এখানে পাই হচ্ছে m2 x2। আমরা এই সূত্রটা দেখে দেখে লিখতেছি। তারপর এখানে পাচ্ছি হচ্ছে আপনার m1 x1, এরপর এখানে পাচ্ছি হচ্ছে m1 এর জায়গায় m2 লিখলাম, ওকে m2 লিখলাম, পরে হচ্ছে এখানে m1। তাহলে এটা সুন্দর করে সাজায় লিখি যে m1 x1 m2 x2, ওকে এখানে পেলাম হচ্ছে m1 প্লাস m2। দেখি তো বুঝতে পারছি কিনা, এটাই আমাদের হচ্ছে x বার। কেন বার দিছি সেটা পরে বলবো, আচ্ছা এটা পরে বলবো না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বার কেন দিছি, শুধুমাত্র x y তো দিতে পারতাম। আচ্ছা বার দেওয়ার একটা এমনিতে নাম দেওয়ার একটা কারণ আছে, আমরা পরে দেখবো এটা। তাহলে দেখেন এই যে আমরা কি করলাম, যে একটা বেসিক থেকে একটা ফর্মুলা আমরা আবিষ্কার করে ফেললাম। কি করলাম, তো বেসিক থেকে একটা ফর্মুলা ডেভেলপ করে ফেললাম, দেখছেন। তো এখানে কি করলাম, জাস্ট বেসিক থেকে ওকে ফর্মুলা ডেভেলপ করে ফেললাম। ওকে এটা হচ্ছে আমাদের একটা বলতে পারেন একটা আনন্দ, যে আমরা একটা বেসিক থেকে আমরা একটা ফর্মুলা ডিরেক্ট আবিষ্কার করে ফেললাম। ঠিক আছে, আমরা এখন যেতে চাই হচ্ছে 1D গেল, আমরা হচ্ছে 2D এর জন্য যেতে চাই। তো একই সেন্স কেস 2 যখন বানাই ফেলছি সবকিছু একই সেন্স হবে। তো 2D এর ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখতে চাই। কেস হচ্ছে আপনার 3, 2D এর জন্য আমরা একটু দেখতে চাই। 2D এর ক্ষেত্রে আমি যেহেতু 2D বলতেছি, এই কারণে এখানে আমরা এই কাজটা করতে চাই। ঠিক আছে, ওকে আমরা এখানে একটা পয়েন্ট নিতে চাই, এটা হচ্ছে m1, এই পয়েন্টের ভর এবং স্থানাঙ্কটা দিয়ে দিলাম x1 y1। এখানে বি পয়েন্টের ভর হচ্ছে m2, এর স্থানাঙ্কটা দিয়ে দিলাম x2 y2। ওকে এখন যদি আমরা বলি এর সিজিটা কত, 2 ডাইমেনশন, তো আমরা মনে করে নিলাম যে সিজি কোথাও এখানে একটা হবে। ওকে তাহলে এখানে পাবো কি আমি x বার y বার, দেখি। আচ্ছা এরপর তাহলে সূত্রটা কি হবে, আমরা এখন বুঝে গেছি যে x বার সমান m1 x1
m2 x2 m1 প্লাস m2 এই একই ফিল এর আগের বার যেটা করছি যেভাবে করছি যেই বেসিক দিয়ে করছি সেটা একই এখন হচ্ছে শুধুমাত্র 2D এর জন্য আর কিছু না এর আগের বার হচ্ছে 1D ছিল 1D এর জন্যই কিন্তু এখানে শুধুমাত্র x বার নির্ণয় করছি এখানে y নাই তাই না 1D মানে কি শুধুমাত্র x থাকবে ওকে এখন আমরা y বারটা নির্ণয় করে ফেলি ওকে এখানে m1 y1 m2 y2 আর এখানে নিচে m1 প্লাস m2 দেখি তো আমরা বুঝতে পারছি কিনা এটা আমরা বুঝতে পারছি কিনা তাহলে এই যে আমরা সিজি পেয়ে গেলাম ওকে আমি আরেকটা কাজ করতে চাই আরেকটা কাজ করতে চাই সেটা হচ্ছে আমরা আর কোন কেস করব আচ্ছা এটা মনে করেন কেস 1 এর সাব কেস এটা কেস 1 এর সাব কেস 1 মানে কেস 1 এর মধ্যে আরো একটা কেস করতে চাই কেস 1 এর সাব কেস 1 ওকে সরি কেস 3 এর সাব কেস 1 আরেকটা কেস করতে চাই আমরা সাব কেস 2 এটা আমরা একটু করতে চাই তো সাব কেস 2 টা কি বলছে আমরা দেখি ওকে সাব কেস 2 বলছে যদি সাপোজ এই একই জিনিস নিয়ে আসি আবার তাহলে আচ্ছা চলে গেছে ওকে ওকে একটা ব্যাপার দেখেন ফিল দেখেন এটা m1 আমি আগের মতই সব করতেছি যাতে করে আমরা সবকিছু বুঝি এটা হচ্ছে m2 এর ভরটা আর v হচ্ছে আমার x2 y2 এবার দেখেন আমি একটা কাজ করলাম যে আমি এখানে আরেকটা পয়েন্ট বাড়াই দিলাম c x3 y3 এবার আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এটাকে যদি আমরা একটা সাপোজ মনে করেন যে একটা কল্পনার কি বলতে পারি এটা ভালো নামটা কি দিতে পারি মানে অদৃশ্য ত্রিভুজ বলি তাই না একটা ত্রিভুজ মনে করেন অদৃশ্য ত্রিভুজ এই কারণে এরকম দিলাম অদৃশ্য ত্রিভুজ আচ্ছা আপনি বলেন তো এবার এটা এই ত্রিভুজটার এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হওয়ার কথা মানে আমরা এক্স্যাক্টলি না আমরা অনুমান করতে পারি অ্যাট লিস্ট যে এতক্ষণ পর্যন্ত যে বেসিক আলোচনা হলো সেটা হচ্ছে এরকম মাঝখানে কোথাও এরকম হতে পারে এখানে হতে পারে তো আমরা সেটাই ধরে নেব এখন সেটা সূত্রটা বের করব যেখানে m1 x1 এই ভ্যালুগুলো বসাইলেই তো আমাদের সিজি পাওয়া যায় আমরা তো একটা ফর্মুলা ডেভেলপ করে ফেলছি আমরা কিন্তু অনেক বেসিক বলে ফেলছি দেখেন অনেক বেসিক বলছি সেন্টার অফ গ্র্যাভিটির জন্য অনেক বেসিক বলছি আমরা আরো কিছু বলবো সামনেতে আরো অনেক কিছু নিয়ে আসবে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আসবো একদম দেখবেন ছোটকালের পড়া থেকে এখন এগুলো শিখতে গেলে টাইম লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা এটা কাজ করি সেটা হচ্ছে এবার আমার কাছে জানতে চাইলাম যে এবার সিজিটা কিরকম হবে ওকে সিজি এই যে এটা মনে করলাম এটা এক্স বার ওয়াই বার ওকে এর স্থানাঙ্কটা কি হবে আমরা জানতে চাই হ্যালো এক্স বার এটাই কষ্ট আমাদের বেসিক কি বলে এরকম হওয়ার কথা m1 x1 m2 x2 এরপরে আচ্ছা m3 x3 হওয়ার কথা তাই না আচ্ছা এরকমই হবে কেন হবে আমি একটু ফিল করাই এতক্ষণ পর আপনাকে মনে হচ্ছে না যে এই একটা ফালতু লোক বারবার দিচ্ছে এই যে বার মানে হচ্ছে এক্স বার ওয়াই বার এগুলো কেন দিচ্ছে এখান তো এক্স ওয়াই দিতে পারতো তাই না শুধু এক্স ওয়াই দিতে পারতো তো এগুলো কেন এর কারণ হচ্ছে দেখেন একটু ফিল করেন মনে করেন আমরা যারা সিজি তে পড়াশোনা করেছি সিজি তারা ভালো বলতে পারবে বা আমাদের কোর্সে ক্রেডিট ছিল তাই না আচ্ছা তাহলে মনে করেন যে আমার m1 ক্রেডিটের একটা কোর্স ছিল বা সাবজেক্ট ছিল সাপোজ আমি একটু দেখাতে চাই ফিল করাতে চাই যে মনে করেন আপনার m1 ক্রেডিটের একটা সাবজেক্ট আছে আপনি পাইছেন হচ্ছে কত x1 ঠিক আছে এরপর আপনার m2 ক্রেডিটের একটা আরেকটা কোর্স আছে সেখানে আপনি পাইছেন হচ্ছে x2 তারপর হচ্ছে টোটাল ক্রেডিট দিয়ে যদি আপনি ভাগ করে দেন তাহলে আপনি কি পান এটাকে বলা হয় ওয়েটেড এভারেজ দেখি তো আমার মনে আছে কিনা এই যে এভারেজ ব্যাপারটা এটা থেকে আসলে x বার দিচ্ছে আর কিছু না ঠিক আছে ওকে তাহলে দুইটা সাবজেক্টের জন্য যদি এরকম করি এটা মনে করেন দুইটা সাবজেক্ট বলছি তাহলে তিনটা সাবজেক্টের জন্য কি করব তৃতীয় নাম্বার সাবজেক্ট আমার আছে এখানে দিলাম সেটার ক্রেডিট হচ্ছে m3 সেখানে পাইছি আমি x3 তাহলে আমি তিনটা দিয়ে এবার গড় করব দেখি তো বুঝছি কিনা এইভাবেই কিন্তু আমাদের সিজিপিএ আমাদের এভাবে ক্যালকুলেট করে প্রত্যেকটা কোর্সে ওকে তাহলে এখানে লিখলাম সিমিলারলি এগুলো আমরা বুঝতেছি এখন আর বাকিগুলো বুঝতে হবে না ওকে y2 m3 y3 নিচে m1 m2 m3 দেখি তো বুঝতে পারছি কিনা ওকে এটা গেল আচ্ছা আমরা এবার আমরা একটা কাজ করতে চাই আমরা এখান থেকে বিভিন্ন কিছু
চলে যেতে চাচ্ছি। আমরা আসলে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তো একটু ভালোই ফাইজলামি করলাম, আমরা এখন একটু রিয়েল পড়াতে চলে যেতে চাই। আসলে ফাইজলামি না, এখান থেকে আমরা রিয়েলে চলে যেতে চাই, রিয়েল পড়াতে, মানে রিয়েল অ্যানালাইসিস না। আবার এবার আমরা এমন একটা কেস মনে করেন যে একটা অবজেক্ট চুজ করবো যেটা আসলে অ্যাকচুয়াল অবজেক্ট, মানে আমাদের পৃথিবীতে যেটা আছে। মনে করেন টিনের পাত দেখছেন না, টিনের পাত তো অনেকটা কিরকম, অনেকটা কিরকম হতে পারে দেখি আমি। ওকে, তো মনে করেন সাপোজ এই পেজে চলে যাই, যেহেতু আমরা একটা নতুন একটা ব্যাপার নিয়ে আসতেছি, সেটা হচ্ছে টিনের পাত দেখছি না আমরা বাস্তব জীবনে, টিনের পাতটাকে আমি এঁকে ফেলি। ধরেন আমার আঁকাটা সুন্দর হবে না আমি জানি, এখানে এভাবে যদি আঁকি একটু ভালো লাগবে। ওকে, মনে করি না যে এরকম একটা টিনের পাত আছে। আচ্ছা, এরকম একটা টিনের পাত আছে। এখন আমি এর সিজিটা বের করতে চাই। কি বের করতে চাই? এর সিজিটা বের করতে চাই, মানে সেন্টার অফ গ্রাভিটি। সিজি বলতে সেন্টার অফ গ্রাভিটি। এতক্ষণ পর্যন্ত হয় যে আমাদের একটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো এখানের সিজিটা কেমনে বের করব? এখানের ভরকেন্দ্র বের করতে বললে তখন আমি মানে কিভাবে চিন্তা করবো, এটা হচ্ছে আমাদের মেন। আচ্ছা, আমি কি দেখতে পারি না যে এটা অসংখ্য বিন্দু ভরের সমষ্টি হিসেবে চিন্তা করতে পারি, যে এখানে অসংখ্য বিন্দু আছে। এই যে এখানে দেখেন তো, আমি একটু সুন্দর করে আঁকা দিচ্ছি, জীবনে প্রথম এরকম সুন্দর হচ্ছে। ওকে, ওকে, এরকম অসংখ্য বিন্দু। এখানে কিন্তু আসলে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। কারণ কি, কেমনে বুঝলাম? কারণ আমি এখন একটু রিয়েল অ্যানালাইসিসের কনসেপ্ট যাই, সেখানে আমরা একটা ব্যাপার পড়ে আসছিলাম, সেটাকে বলা হয় ডেন্স প্রপার্টি। যদি যতটুকু আমার মনে আছে, আমি তো ভুলে যাই। তো বিটুইন এনি টু পয়েন্টস দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, এরকম নামে একটা ব্যাপার আছে। অর্থাৎ আপনি যদি এটাকে জুম করেন, আমি এখন জুম করলে আমার পরবর্তীতে আবার সমস্যা হবে। এটা যদি জুম করেন, ফিল করেন, এটাকে জুম করেন, জুম করলে দেখেন এই দুটা পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট আপনি চাইলে এখানে, এই যে এখানে একটা ড্র করে ফেলতে পারবেন। আবার যদি একে জুম করেন, আরেকটা পয়েন্টের মধ্যে দিতে পারবেন। অর্থাৎ এইটাকে আমি অসংখ্য বিন্দু ভরের সমষ্টি হিসাবে চিন্তা করতে পারি। দেখে তো বুঝছে কিনা? ওকে, তো এখন এদের মধ্যে ধরে নিলাম যে কোনো একটা পয়েন্ট, মনে করেন না এই পয়েন্টটা, এই যে আমি একটু বড় করেছি, এই পয়েন্টটার এদের মধ্যে কেউ থাকতে পারে যে এই পয়েন্ট, সেই মানে এই এদের মধ্যে একজনকে আমি ধরে নিয়েছি, ওই যে যেটা কালো করেছি। তো এদের মধ্যে একজন থাকতে পারে যার স্থানাঙ্ক মনে করেন হচ্ছে আপনার x1 y1, এবং যার ভর হচ্ছে আপনার and, এবং ধরেন এর ভর, একদম বাংলা লিখে দিচ্ছি, আমি ইংলিশে লিখতাম, এর ভর হচ্ছে আপনার ধরেন m। ঠিক আছে? তো এরকম করে আরো তো পয়েন্ট আছে। এবার এদের মধ্যে আরেকটা পয়েন্ট থাকতে পারে যে ধরেন এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, এবং এর ভর কত? ধরে নেন এর ভর হচ্ছে আপনার m2। এরকম থাকতে পারে না? থাকতে পারে না? অসংখ্য পয়েন্ট। তো এরকম করে m1 m2 m3 ডট 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 কতগুলো আছে? ইনফাইনাইটলি। তাহলে আমরা এখন এই কথাটাই লিখবো। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? এটার ক্ষেত্রে ফর্মুলাটা হবে যে x বার, সেটা হবে হচ্ছে x1 m1। ও সরি, আমরা কেমনে লিখছিলাম? আগে x1 দিয়েছিলাম, কোনো সমস্যা নাই, আগে আমি দেখতে সুন্দরের জন্য, আগে পরে কোনো ব্যাপার না। তাহলে এখানে আমরা লিখি এভাবে m1, তারপর হচ্ছে x1, m2 x2, m3 x3, এরকম করে কতগুলা ইনফাইনাইটলি চলতে থাকবে। তাহলে সেটা আমরা তিনটা ডট দিয়ে বুঝাবো। আচ্ছা, ওভার, এরপরে কি আছে বলবো? এরপরে হচ্ছে আপনার টোটাল সাবজেক্ট, মনে আছে সবার? বা টোটাল ক্রেডিট দ্বারা ভাগ করতাম। তাহলে এখানে m1 m2 m3 এরকম ডট ডট চলতে থাকবে। দেখে তো বুঝতে পারছে কিনা? সিমিলারলি এই যে y বার, সেটাকে আমরা লিখতে পারি m1 y1, m2 y2, m3 y3, এরকম করে চলতে থাকবে। ওকে, তাহলে চলতে থাকলো। আচ্ছা, এখন আমরা এখানে দিব হচ্ছে m1 m2 m3, এরকম চলতে থাকুক। এটা পাই গেলাম। এখন আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন আছে। আমি এখন যদি যাই সেখানে আমি জানি যে একদম শেষ হয়ে যাবেন আপনারা, এরকম হয় সবার ক্ষেত্রে। আমরা যে ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট পড়েছিলাম, ইন্টিগ্রেশনের কনসেপ্ট কি? ইন্টিগ্রেশন কাকে বলে, কেন পড়ি, ইন্টিগ্রেশনের কনসেপ্ট কি, কাকে পড়ে, কেন পড়ি, সেটা হচ্ছে যদি আমরা ভালোভাবে পারি তাহলে এটা ফিল করতে পারবো এবং বুঝতেও পারবো। এই যে এখান থেকে আমি আবার এই চিত্রটা
রাখতে চাই, আমি জানি না কতটুকু আবার হবে, যেহেতু রাখতে চাই। এখন আমি ইন্টিগ্রেশনের কনসেপ্টে চলে যাব। ওকে, যখনই আমাদের সামনে এরকম অনেকগুলো আসে, সবার মনে থাকার কথা, যখনই আমাদের সামনে এরকম অসংখ্য পয়েন্ট আছে আসে আমাদের সামনে, ওকে হয়েছে, হয় নাই তো, ওকে মনে করেন ওইটাই সিমিলারলি, হ্যাঁ এবার একটু হচ্ছে। আচ্ছা, এই যে আমরা কি করি, এরকম অসংখ্য পয়েন্ট নিয়ে আসলে কাজ করি না। যারা ইন্টিগ্রেশন পড়ছেন সবাই জানেন যে ইন্টিগ্রেশনের কাজ কি, এরকম ক্ষুদ্র 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 ভাগে ভাগ করে। রাইমান ইন্টিগ্রেশন আরো সুন্দর করে ব্যাখ্যা করে, সেটাতে আমরা এখনো যাই নাই যেহেতু, এই কারণে আমি আর বলছি না এটা। তো এটার টেকনিকটা আমি বা প্রসেসটা বলে দিচ্ছি। আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে যারা পড়বো, ইন্টিগ্রেশনের ব্যবহার, আমাদের একটা প্লে লিস্ট আছে ইন্টারমিডিয়েটের, সেখানে 3টা ভিডিও দেওয়া আছে যে আসলে ইন্টিগ্রেশন দিয়ে কি করে সেটা দেখে নিতে পারেন কেউ যদি চান। তো আমরা এখানে আসলে যেভাবে কাজটা করি সেটা হচ্ছে, এই যে পয়েন্ট তাদেরকে আমরা একটু এভাবে কনসিডার করি, ধরেন এভাবে একটা কনসিডার করি, এই যে পয়েন্টটাকে এমন একটা রেক্টেঙ্গুলার মনে করেন। তাহলে এই যে ক্ষুদ্র পয়েন্ট, এটার নাম আমরা দিই হচ্ছে ডিএম, একটা পয়েন্ট, ঠিক আছে। আর এই পয়েন্টটার স্থানাঙ্ক কত, এখান থেকে এটুকু হচ্ছে আমাদের এক্স, আর এখান থেকে এটুকু হচ্ছে আমাদের ওয়াই, তাই না? আচ্ছা, আমরা যেই কাজটা করি, এই যে দেখেন ইন্টিগ্রেশনের কনসেপ্ট হচ্ছে যে আমরা এই যে কতগুলো আছে ইনফাইনাইটলি, না তা করবো না, আমরা হচ্ছে এই যে ক্ষুদ্র একটা পয়েন্টের নিয়ে তাকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে সবাইকে বুঝাবে। তাহলে ব্যাপারটা কি, আমরা এই যে একটা এক্স নিব, যে এখানে কি আছে x1 মানে ধরেন এটার ক্ষেত্রে তো আমি ধরে নিচ্ছি একটা পয়েন্টের ক্ষেত্রে এক্স আর ডিএম, নাকি বুঝেন নাই? এটা দ্বারাই আসলে সবাইকে বুঝাবে, সব সামেশনকে বুঝাবে। এখন এটা এই সামেশন কেন করলাম না, এই সামেশনটা করা হয় ডিসক্রিটের ক্ষেত্রে, আর এখানে আমরা কিন্তু বলছি এটা একটা কন্টিনিউয়াস বডি এবং ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, এই কারণে এখানে আমরা এই সামেশনটা করি ইন্টিগ্রেশনের, ঠিক আছে। ওকে, তাহলে আমি আবার বলছি যদি কেউ না বুঝে, তাহলে ইন্টিগ্রেশনের এখানে একটা ব্যবহার হয়েছে। ইন্টিগ্রেশনের কাজ কি, এরকম অসংখ্য জিনিস আসে তাদেরকে আমরা এরকম সহজভাবে লিখে দিতে পারি, এরকম ইন্টিগ্রেশন দ্বারা, ঠিক আছে। ওকে, আর এই যে নিচে এটা কি টোটাল ভর না, তা আমরা কিন্তু জানি এরকম এই যে ক্ষুদ্র ভর, এই যে একটা জিনিসের ক্ষুদ্র ভর তার সাম করে দিলে পুরো টোটালটার ভর পেয়ে যাব। দেখে তো বুঝতে পারছি কিনা, নিচে কি টোটাল ভর না, টোটাল ভর। তাহলে আমরা কি করব, এই ক্ষুদ্র ভরকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল ভর পাওয়া যাবে, এটাই তো নিয়ম, এটাই তো ব্যাপার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সিমিলারলি তাহলে ওয়াই বারটাকে এখন থেকে আমরা সংক্ষেপে লিখে ফেলতে পারি যে ওয়াই ডিএম। আর এখানে একটু মনে রাখতে হবে, এই যে এখানে এক্স এবং ওয়াই সম্পর্কে একটু মনে রাখতে হবে। ওকে, একটু বলে দিই যে এখানে এক্সটা কি, আমি এখানে লিখে দিচ্ছি। এক্স হচ্ছে এই এক্সটা হচ্ছে আসলে একদম সুন্দর করে লিখে দিচ্ছি, যাকে আমি চুজ করছিলাম, কাকে চুজ করছিলাম দেখেন তো, এই যে ক্ষুদ্র ডিএম কে, ক্ষুদ্র ভরযুক্ত একটা ব্যাপারকে। ওকে, যাকে চুজ করেছিলাম, এরকমও বলতে পারেন যে এটা একটা রেক্টেঙ্গুলার ফর্ম বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা একটা এরকম আমরা আঁকতে পারি, এরকম একটা আঁকতে পারি একদম রেক্টেঙ্গুলারের মতো, ওরকমই এর ভর কেন্দ্রটা ও নিজেই হবে নিজের জায়গায়। আমরা কিন্তু এটা বলছিলাম যে এরকম যখন হয়ে যাবে, যদি রেক্টেঙ্গুলার কল্পনা করেন তখন কিন্তু এর ভর কেন্দ্র এর নিজের জায়গায় হবে। দেখেন তো, এই যে বলছিলাম কেস 1 এর ক্ষেত্রে যে এরকম যদি একটা বিন্দু হয়ে যায় তার ভর কেন্দ্র কোথায়, ওখানে। তাহলে এই যে আমরা একদম অতি ক্ষুদ্র একটা রেক্টেঙ্গল বলতে পারি আমরা, কোনো সমস্যা নাই। এই যে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, তাহলে এর ভর কেন্দ্র কোথায়, এর ভর কেন্দ্র ওখানেই হবে, তাই না? তাহলে বুঝতে হবে যাকে আমি চুজ করেছিলাম, ভর কেন্দ্রের স্থানাঙ্ক আছে না, তো এখানে বুঝতে হবে যাকে আমি চুজ করেছিলাম তার ভর কেন্দ্রের এক্স হচ্ছে এই এক্সটা, ভর কেন্দ্রের এক্স। ওকে, আর ওয়াইটা কি, যাকে আমি চুজ করেছিলাম তার ভর কেন্দ্রের ওয়াই। এবার একটা কথা শুনেন, আপনি হয়তো বা একটু এখানে দেখেন, এখানে যেহেতু আমাদের সেই পার্টিকেলটা ছিল, পার্টিকেল বলতে আমরা এই যে ক্ষুদ্র একটা রেক্টেঙ্গেল ধরে নিয়েছিলাম মনে করেন, তাহলে তার ভর কেন্দ্র কোথায় হবে, এখানে নিজেই হবে। তাহলে দেখেন এই ভর কেন্দ্রের ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে এক্স কত, এই যে এখান থেকে এই দূরত্বটা এক্স, আর এখান থেকে ওয়াই হবে। আমরা সেই অনুসারে তো ফর্মুলাটা পাইছি, এই কারণে। তো এতটুকু মনে রাখতে হবে, যাকে আমি চুজ করেছিলাম তার ভর কেন্দ্র কোথায়, সেই ভর কেন্দ্রের ভুজ মনে করেন এটা হচ্ছে এক্স।
আর এই যে ওয়াই সেটা হচ্ছে এটা। দেখতে বুঝতে পারছো কিনা? তাহলে যাকে চুজ করছি তার ভর কেন্দ্রের এক্সটা হচ্ছে এই এক্স, আবার ভুল ভাবে দিবেন না। যাকে আমি চুজ করছি তার ভর কেন্দ্রের ওয়াইটা হচ্ছে এই ওয়াই। ওয়াই এর পরিচয়টা জানতে হবে, এক্স এর পরিচয়টা আগে জানতে হবে। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পলে চলে যেতে চাই। একটি অর্ধ বৃত্তাকার পাতের ভর কেন্দ্র, ওকে, পাতের ভর কেন্দ্র, আমরা এটা একটু শিখতে চাই। একটি অর্ধবৃত্তাকার পাতের ভর কেন্দ্র নির্ণয় শিখতে চাই। তবে আগে বুঝতে হবে, আমি পাঠটা আইকে একটু দেখাই। পাঠটা কিরকম? পাঠটা হচ্ছে অর্ধবৃত্তাকার, তো আঁকতে তো কঠিন হয়ে যাবে, দেখি। না, হয়নি। ওকে, আমি যে কাজটা করবো আমি একটু চালাকি করে ফেলি, এখান দিয়ে এগুলো মুছে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার। হ্যাঁ, তবে বুঝতে হবে এখানে কিন্তু ফাফা না, ব্যাপারটা শুনেন, এটা কিন্তু ফাফা না, বরং এগুলো সব কিন্তু ধরেন এরকম একটা রড বা আমাদের যা আছে ওটাকে কি বলা হয়, এই পুরাটা। ওকে, চিত্রটা আসলে এরকম। আর একটা কাজ করি, এগুলো দেওয়ার আগে এটাকে কপি করে রাখি, নাহলে আমাকে আবার লাগতে পারে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা আসলে আমরা যেরকম স্বাভাবিক ভাবছি এটা কিন্তু সেই স্বাভাবিক না, আসলে এটা এরকম পূরণ করা, এরকম এরকম এটা কিন্তু পূরণ করা। আচ্ছা, এবার আমাদের বিবেক কি বলে এমনিতে দেখেন, এর ভরকেন্দ্রটা কি মাঝামাঝি হওয়া উচিত যদি মনে করে নেন, সাপোজ। এবং আমি বলে দিচ্ছি এই অর্ধবৃত্তাকারের এটার ইকুয়েশনটা আমি বলে দিই। তাহলে যেটা আমরা জানি, তারপর আমি অর্ধবৃত্তাকার বলছি মানে আসলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই ব্যাপারটা, তাই না? ওকে, অর্ধবৃত্তাকার আমরা নিই, এবং এখান থেকে এটা হচ্ছে বলা হবে, এটা আমরা সবাই ফিল করি, এগুলো আমরা জানি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যেটা ফিল করাতে চাই আপনাকে, বা বেসিক যেটা পরে আসছি সেটা কি হয় কিনা, আমি মনে করলাম এটা হচ্ছে তার মাঝামাঝি এরিয়াটা, এটা হচ্ছে মাঝামাঝি এরিয়া। মাঝামাঝি এরিয়া বলতে এই টোটালটা কিন্তু এ, দেখি তো বুঝছি কিনা, ঠিক আছে কিনা, কারণ এই যে না এ দেওয়া আছে না। আচ্ছা, টোটালটা যদি এ হয়, দেখেন মাঝামাঝি এরিয়া মানে হচ্ছে একটা হচ্ছে এ বাই টু, বাকি আরেকটা হচ্ছে এ বাই টু, তার মানে এইটুকু হচ্ছে এ বাই টু, আর এখানে এইটা হচ্ছে এ বাই টু, দেখি তো বুঝতে পারছে কিনা। ঠিক আছে, ওকে। তো আমাদের আসলে বিবেক যেটা বলে, বিবেক কি বলে যে ভরকেন্দ্রটা আসলে কোথায় হওয়া উচিত। দেখেন এটা কিন্তু লোহার পাত, শুনেন কথাটা, ভরকেন্দ্র কোথায় হয় যেন, আমি কি বলছিলাম, যার কাজ এই যে, মনে আছে ভরকেন্দ্র কোথায় হয় বলছিলাম, যেদিকে ভর বেশি হয় সেদিকে ভরকেন্দ্র হয়। এবার আপনার অনুমান থেকে বলেন, এই পোর্শনের এই যে লাল যে পোর্শন আসতেছে, এই পোর্শনের ভর বেশি নাকি এই পোর্শনের ভর বেশি, উপরের পোর্শনের? নিশ্চয়ই নিচের পোর্শনে। কেন? কেন? কারণ এইখানে তো জায়গা কম, এখানে তো জায়গা বেশি। দেখেন দেখেন এইখানে জায়গা কম না, আর এখানে জায়গা বেশি না। আচ্ছা, তাহলে নিচের পোর্শনে হওয়ার কথা ভরকেন্দ্র। ওকে, তাহলে এখানে একটু কি ফিল করি, যে আমি এতটুকু ফিল করি কিনা যে নিচের পোর্শনে হওয়ার কথা, তার মানে এই নিচের পোর্শন ব্যাপারটা কি দেখেন তো, নিচের পোর্শন হচ্ছে এটা হচ্ছে আমার এ বাই টু, ঠিক আছে, নিচের পোর্শনটা কত, এ বাই টু, তার মানে আমার এই যে হাফ এরকম এটা লেখা যায়, তার মানে আমি যে ভরকেন্দ্রটা পাবো সেটা অবশ্যই অবশ্যই দেখবেন এই হাফ এর থেকে ছোট হবেই হবে, নাকি বুঝেন নাই? কারণ ভরকেন্দ্রটা নিচে নামবে, তো নিচে নামবে, ও এর মান আস্তে আস্তে নিচে নামবে, কারণ ভরকেন্দ্রটা এদিকে যেহেতু বড়, এখানে ভরকেন্দ্র থাকবে, মাঝামাঝি কোথাও থাকবে না। কারণ কি, কেন মাঝামাঝি থাকবে না? কারণ এই উপরের পার্টটা তো, এই যে এই পার্টটা তো আপনার বেশি পিতল নাই, এখানে তো বেশি পিতল নাই, নিচে বেশি পিতল আছে, এই কারণে ভরকেন্দ্রটা মাঝামাঝিও থাকবে না। ভরকেন্দ্রটা যার ভর বেশি, যে অংশের ভর বেশি তার দিকে না থাকে, আমরা বললাম। তার মানে দেখবেন রেজাল্টটা, দেখবেন এখানে সামথিং কিছু একটা আসবে যেটা আসলে হাফ থেকে ছোট, আর সাথে একটা এ থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে, ভরকেন্দ্রটা দেখবেন এই
a/2 এর থেকে কি হবে, ছোট হবে। সহজ কথা, আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে আমাদের বেসিক বল। আচ্ছা আমরা একটু করে দেখি এবার কেমনে আসে। ওকে, আচ্ছা আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, আমরা এখন দেখেন এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা যেহেতু একটা একটা অর্ধবৃত্তাকার পাত, সুতরাং এটা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে দেখেন প্রতিসম আছে। আমি কিন্তু সুন্দর করে রাখছি, একদম প্রতিসম আছে। যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, সুতরাং এর ভরকেন্দ্রটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা বুঝতে পারি যে প্রথমবার যে এক্স বার এটা হচ্ছে 0 হবে। আমাদের যত কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়াই বার নিয়ে। আর ওয়াই বারের আমরা যে সূত্রটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে ওয়াই ডিএম বাই এখানে হচ্ছে নিচের ডিএম। এখন এই আমাদের আরেকটা সহজ কাজ আছে, সেই সহজ কাজটাকে আমরা করে ফেলি। সেটা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এম এম হচ্ছে কি জানো, ক্ষুদ্র। এই যে একটা ব্যাপার এখান থেকে ধরে নিয়েছি, সাপোজ মনে করেন এই যে এটার মধ্যে থেকে একটা ব্যাপার ধরে নিয়েছি। ওকে, এখান থেকে আমি কেমনে দেখাবো, এখান থেকে একটা ক্ষুদ্র ব্যাপার ধরে নিয়েছি। আমি অন্য একটা আমার যেটা আছে এখানে নিয়ে আসি। ওকে, এই যে এখানে দেখেন আমরা কিন্তু এই কনসেপ্টটাই পড়ছিলাম যে এখান থেকে একটা ক্ষুদ্র ব্যাপার ধরে নিয়েছি যেখানে, তো এটার ক্ষুদ্র ভর হচ্ছে ডিএম। এবং এখান থেকে এইটা এটা লিখলাম। এখন আরেকটা ব্যাপার পড়ছিলাম যে এখান থেকে আমাদের সবার নিশ্চয় মনে আছে যে এই যেই ব্যাপারটাকে আমরা চুজ করেছিলাম তার ভরকেন্দ্র, এর ভরকেন্দ্র নিজেই। তাহলে এ কোথায় অবস্থিত আছে, ধরেন এটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। তাহলে এই যে ভরকেন্দ্রটা, এই ভরকেন্দ্রটার এই যে আমরা লিখে দিয়েছিলাম ভরকেন্দ্রটার, দেখেন এখানে লিখছিলাম ভরকেন্দ্রের যাকে আমি চুজ করেছিলাম ওয়াইটা হচ্ছে তার ভরকেন্দ্রের ওয়াই। তাহলে এখানে আসলে আপনি যদি এক্স বার ওয়াই, এটা হচ্ছে যাকে চুজ করেছি তার ভরকেন্দ্রের ওয়াই, তার ভরকেন্দ্রের কোটি। সহজ কথা। এখন এইটাকে এই যে এই অংশের ভরকেন্দ্র, আমি কিন্তু ছোট্টটার বলছি, আমি কিন্তু এই আমাকে বের করতে বলছে পুরোটার ভরকেন্দ্র, কিন্তু আমি কাজ করেছি কি, আমি এখান থেকে একটা ছোট্ট অংশ কনসিডার করেছি, তাকে ইন্টিগ্রেশন করব, তাহলে পুরো অংশটা পাবো। তারপর আমি এই যে ভরকেন্দ্র নির্ণয় করছি, এটা হচ্ছে পুরো অংশের ভরকেন্দ্র, এই যে এক্স বার ওয়াই বার। কিন্তু আমাকে বের করতে, আমি যেটা বলতেছি এখানে ওয়াইটা কি, ওয়াই এর পরিচয় হচ্ছে আমি যে ছোট্ট অংশটা কল্পনা করছি সেই ছোট্ট অংশের ভরকেন্দ্র সে নিজে। সেখানে এটাকে যদি আমি এক্স আর ওয়াই ধরি যে এর স্থানাঙ্ক, তাহলে এখানের ওয়াইটা হচ্ছে এ। দেখে তো বুঝতে পারছি কিনা? তাহলে ওয়াই ডিএম আমরা লিখছি। ওকে, এখন এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা ফিল করতে পারি সেটা হচ্ছে একদম সহজ লাইনটা হচ্ছে এটা, ওয়াই ডিএম থাকুক যথারীতি। কিন্তু এই যে ডিএম এটা মানে কি আসলে, ডিএম কে মানে ক্ষুদ্র ভর। ক্ষুদ্র ভরকে আমি যদি একটা কাজ করতে চাই, ডিএম কে ডিএম একটা রাখি, ডিএম কে ডিএমই রাখি, আমরা একটা ব্যাপার করতে চাই। আমি এখানে একটু একটা ফিলোসফি আছে বা একটা গল্প আছে, সেটা হচ্ছে যে এই যে ওয়াই কে আমি এম এর সাপেক্ষে, আপনার ওয়াই কে আমি এম এর সাপেক্ষে আসলে ইন্টিগ্রেশন করতে পারবো না। এই কারণে আমি একটু চেঞ্জ করতে চাই। কি কাজ করতে চাই? চেঞ্জটা হচ্ছে এরকম যে আপনার, আমরা জানি যে যদি কোন একটা এরকম বলতে পারি, দেখি যে আমরা এই কথাটা কি বলতে পারি কিনা, যে আমরা আসলে একটা কথা দেখেন যে এখানে আসলে আমরা চেষ্টা করছি যে ভরকে, আমরা জানি যে ভরকে আয়তন দিয়ে ভাগ করে ঘনত্ব বের করতে হয়, এরকম একটা সূত্র পড়েছিলাম যে ভরকে আয়তন দিয়ে ভাগ করে ঘনত্ব বের করতে হয়। আমি যে কাজটা করবো তাহলে ভর সমান লেখা যায় রো ভি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি তাহলে এখান থেকে আমি যেটা পাই, রোটা যদি উঠাই দেই তাহলে একটা কনস্ট্যান্ট উঠাই দেওয়া মানে একটা প্রপোর্শনাল সাইন দেওয়া। তাহলে এখান থেকে পাইলাম যে আমাদের এই যে ভরটা ভি এর সমানুপাতিক। ওকে, আবার আমরা জানি যদি এটা সুষমপাত হয়, সুষম পুরুত্ব হয়, আবার এটাও জানি যে এটা যেহেতু সুষম, আমি কিন্তু বলি নাই যে এটা ফাঁকা, এই কারণে কিন্তু এটা হলুদ কালি দিয়ে দেখেন ভরাট করে দিয়েছি। তো আমরা জানি যে তখন আয়তনটা হচ্ছে যে ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা, এরকম একটা ব্যাপার আমরা সূত্রকালে পড়ছি। এখান থেকে যদি আমরা এখান থেকে একটা সম্পর্ক পাই যে ভিটা হচ্ছে প্রপোর্শনাল টু এইচ এ, তাই না? ওকে, তো আমি এই যে 1 আর 2 এটা থেকে একটা সম্পর্ক লিখতে পারি না যে এম হচ্ছে প্রপোর্শনাল টু ভি আর ভি হচ্ছে প্রপোর্শনাল টু এ। এখান থেকে দিন শেষে আমি লিখতে পারি না এম ইজ প্রপোর্শনাল টু এ। আমি একটা কাজ করি, প্রপোর্শনালটা উঠাই ফেলি, তাহলে এম ইকুয়ালস হচ্ছে কে এ। এখন যদি এখানে আমি টোটাল ডিফারেন্সিয়েশন করি ডিএম, কে যেহেতু কনস্ট্যান্ট, ডিএ। দেখি তো বুঝতে পারছে কিনা? এই কাজটা করব। তাহলে এখানে কি করতে চাই, ওয়াই কে ওয়াই রাখতে চাই
এখানে ডিএম সমান পাচ্ছি কে ডিএ। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি কে ডিএ। এখন কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, তখন কে কে কাটা যাবে, তখন থাকবে হচ্ছে ওয়াই ডিএ। এখানে পাচ্ছি হচ্ছে শুধু ডিএ। দেখি তো বুঝছি কিনা। এখন দেখেন ডিএ মানে কি, আসলে ডিএ মানে হচ্ছে ক্ষুদ্র, এই যেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম ধরেছিলাম, এই যে ক্ষুদ্র অংশটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম ধরেছিলাম, এর দেখেন এই যে একটা এই ক্ষুদ্র অংশ ধরেছিলাম, এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। আর তাহলে আমি যদি তাকে ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল ক্ষেত্রফল পাবো। এখন বলেন তো একটা অর্ধবৃত্তের টোটাল ক্ষেত্রফল কত হবে? অর্ধবৃত্ত যখন বলছে তার মানে বুঝতে হবে যে ক্ষেত্রফলটা হবে অর্ধেক কিসের, পাই এ স্কয়ার। দেখি তো বুঝছি কিনা, এটা আমরা পাইছি। এখন ওয়াই ডিএ নিয়ে আমাদের এখন হচ্ছে কাজ করতে হবে। ওয়াই ডিএ এখনো কিন্তু আমাদের সমস্যা কি, এখানে আছে হচ্ছে ওয়াই আর এখানে আছে হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? এই যে ওয়াই আর এখানে আছে ক্ষেত্রফল, কিভাবে করব? তো এটাকে ডিএ কে আমি ভাঙতে পারি কিভাবে? এই যে আমি একটা ক্ষুদ্র রেক্ট্যাঙ্গেল ধরছি, এই যে এখানে একটু কল্পনা করেন, এটা ক্ষুদ্র রেক্ট্যাঙ্গেল, এটাকে যদি আমরা ডিএক্স ধরি আর এই যে প্রস্থ এটাকে যদি ডিওয়াই ধরি, আমরা জানি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে ডিএক্স ডিওয়াই, তাহলে এটা সমান লেখা যায় ডিএ। দেখে তো বুঝতে পারছি কিনা। এখন আমি এটাকেও ভাঙতে চাই, ওকে এটাকে ভাঙতে চাই, তাহলে ভাঙলে পাই ওয়াই ডিএক্স ডিওয়াই। ওকে, আর এখানে যেটা পাই হাফ পাই এ স্কয়ার। এটা কি বুঝতে পারছি? ওকে, এটা যেহেতু আমরা বুঝতে পারছি, যে ব্যাপারটা একটু ফিল করেন এবার। এখানে যে ডিএক্স এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে, এই ব্যাপারটাকে বলা হয় ক্যালকুলাস অফ মাল্টিভেরিয়েবলের অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন। এই কারণে আমি আপনাদের কিছু ডাবল ইন্টিগ্রেশনের ভিডিও দিয়েছি, সেটা একটু দেখে নিতে হবে, না হলে এই অঙ্কগুলো পারবেন না। বারবার বলছি এই অঙ্কগুলো পারবেন না। তো ডাবল ইন্টিগ্রেশন দিয়ে যে আমরা কাজ করতে চাই, এখন আমাকে ডাবল ইন্টিগ্রেশন আনতে হবে। কেন? কারণ এখানে দেখেন কার সাপেক্ষে করা হচ্ছে, এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমি এর পরের লাইনটা, এটা আসলে এই লাইনটা আসলে লেখা এরকম ভাবে ঠিক না, বরং আমি এখানে দেখাই দিচ্ছি এখন এইটার পরের লাইনে, এই যে এইটার পরের লাইনে হওয়া উচিত ছিল এরকম, যে আমরা লিখবো ওয়াই, এখানে একটা আরেকটা ইন্টিগ্রেশন দেবো ডিএক্স ডিওয়াই, তারপর হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে আপনার হাফ পাই স্কয়ার। দেখি তো বুঝছে কিনা, ঠিক আছে? এই পর্যন্ত আমরা পাইলাম। তাহলে এখানে একটা ডাবল ইন্টিগ্রেশন আসছে। তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে, ডাবল ইন্টিগ্রেশন যেহেতু আপনারা, আমি জানি না কতটুকু পারেন, ডাবল ইন্টিগ্রেশনের ক্লাস যেহেতু আমি নিতে পারিনি, ডাবল ইন্টিগ্রেশন দিয়ে আমরা এই ম্যাথটাই আমরা অন্য একটা মেথড দিয়ে দেখবো, সেদিন দেখবো আরো ছোট। এখানে দেখছেন না কতগুলো লাইন করছি, এত লাইন করা লাগবে না, ঠিক আছে? তো আমরা এখানে এটাকে রাখতে চাই। যদি আমরা ডাবল ইন্টিগ্রেশন সম্পর্কে খুবই ভালো পারতাম, আমি দিয়ে রাখছি কয়েকটা ক্লাস, যারা ডাবল ইন্টিগ্রেশন ওই ক্লাসগুলো দেখতে পারবেন, তারা পরবর্তীতে এটা আমরা করে দেবো। বাট এটা এখন যেহেতু আমাদের এমসিকিউ শিক্ষা, এমসিকিউ, এই কারণে আমাদের এত কিছু দরকার হবে না। শুধুমাত্র বলে রাখি, এটা যখন আমরা একদম সুন্দরভাবে করব, এর রেজাল্ট আসবে 4a 3 পাই। তাহলে একটা অর্ধবৃত্তের সেন্টার অফ গ্র্যাভিটি, একটা অর্ধবৃত্তাকার পাতের সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এইটা। আমরা এগুলা একদম টানা মুখস্থ করে ফেলবো, আমাদের লাগবে এটা। এবার আপনাদেরকে আমি একদম প্রথম দিকে বলছিলাম, দেখেন 4/3 পাই এর মান হচ্ছে হাফ থেকে অবশ্যই ছোট হবে। এই কারণে সেন্টার অফ গ্র্যাভিটি আমি বলছিলাম a/2 থেকে, a/2 মানে আসলে হাফ ইন্টু এ, হাফ মানে 0.5, 0.5 থেকে দেখবেন এটা ছোট হবে, কারণ আরো নিচে নামছে, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, ডাবল ইন্টিগ্রেশনটা যেহেতু আপনাদের করা নেই, এই কারণে আমি করছি না, ছেড়ে দিচ্ছি। বাট আমরা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটির একটা ব্যাপার পড়ে ফেলছি একদম বেসিক সহ, যে কিভাবে এই ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলো ছোটকাল থেকে। তা আমরা পরবর্তী দিন আমরা আসলে মেথড 2 এবং মেথড 3 শিখবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই মেকানিক্স অনেক কঠিন, তো সেখানে আপনাকে অনেক পড়াশোনাও করতে হবে, শুধুমাত্র বসে থাকলে হবে না। তো আমরা বিভিন্ন জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কালকের ক্লাস, লাস্ট ক্লাস এটা শেষ করতে চাই, এরপর আমরা এমসিকিউ করবো, আমরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।